প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং অন্যান্য দর্শক শ্রোতা যারা আজকের মাহে রমজানের এই লাইভে যুক্ত হয়েছেন, সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতির যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, যেটি বিগত সরকারের সময়ে মানে আওয়ামী লীগের সরকারের সময়ে করা হয়েছিল এইচএসসি পর্যন্ত, ইন্টারিম গভর্নমেন্ট এটাকে করেছিল আপনার ডিগ্রি পর্যন্ত। এটা নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে এবং বিভিন্ন আপনার অনলাইন নিউজ পোর্টালে আমরা খবর দেখেছি, নিউজ দেখেছি যে শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে যদি শিক্ষাগত যোগ্যতা প্রত্যাহার করা হয় তাহলে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এটা আপনারা দেখেছেন, ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে, দুইটা রিপোর্ট করেছে তারা এই বিষয়টি নিয়ে। পাশাপাশি আমরা দেখেছি যে এনসিপি থেকে তারা একটি রাজনৈতিক দল হিসাবে তারা এনসিপির পক্ষ থেকে কিন্তু তারা একটা বিবৃতি দিয়েছিলেন এই ব্যাপারে। পাশাপাশি আপনার গণ অধিকার পরিষদ তাদের পক্ষ থেকেও কয়েকজন আপনার নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা দেখেছি কথা বলেছেন। তারা এর বাইরে অনেক আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা কথা বলেছেন, অভিভাবকরা কথা বলেছেন। সব মিলিয়ে শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের যে খসড়া সিদ্ধান্ত হয়েছিল এটা ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে, যার ফলশ্রুতিতে গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি গতকালকে বলেছেন যে আমরা নিউজে দেখেছি, শিরোনাম করেছে কয়েকটি ইয়েতে আপনার নিউজ পোর্টালে এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সন, যে শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো প্রশ্নই ওঠে না। এটা আমি মনে করি আমাদের আমরা যারা শিক্ষক সংগঠন করি এবং সাধারণ মানুষ এবং অভিভাবক এবং রাজনৈতিক যে দলগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে সকলের প্রতিবাদের কারণেই মূলত শিক্ষা মন্ত্রণালয় তাদের শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়ার যে সিদ্ধান্ত ছিল এখান থেকে তারা বের হয়ে এসেছে আমি বিশ্বাস করি। আমরা এটাকে সাধুবাদ জানাই। শিক্ষাগত যোগ্যতা যেটি করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় এটাতে কোনোভাবে হাত দেওয়া যাবে না। আমরা আবারও বলছি, শিক্ষাগত যোগ্যতা যেটি করা হয়েছিল এখানে কোনোভাবে হাত দেওয়া যাবে না। কারণ এখন বাংলাদেশে প্রেক্ষাপটে ডিগ্রি পাস প্রচুর পরিমাণে আছে, এলাকায় সব এলাকাতে প্রচুর পরিমাণে আছে। সুতরাং এই জায়গায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আবারও একেবারে দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই জায়গায় হাত দিলে আমরা কিন্তু মাঠের আন্দোলনের কর্মসূচি আমরা কিন্তু ঘোষণা করব। আমরা মন্ত্রণালয়কে বলবো যে আপনারা কোনোভাবে এই জায়গায় আপনারা হাত দিবেন না, দিলে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের আমাদের সম্মান, আমাদের মর্যাদা রক্ষার্থে আমরা কিন্তু আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা মন্ত্রণালয়কে এবং শিক্ষামন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই যে উনি আমাদের শিক্ষক কর্মচারীদের, অভিভাবকদের, সাধারণ জনগণের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের যে পালসটা তিনি যে অনুভব করেছেন, অনুধাবন করেছেন। আমরা বলবো যে মন্ত্রী মহোদয় আপনি যথেষ্ট যোগ্য মানুষ এবং আপনি বিগত সময় যোগ্যতার পরিচয় দিয়েছেন, কারো কথায় প্ররোচিত হয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিবেন না, বরং সকলের পালসকে ওন করে আপনি সিদ্ধান্ত নিবেন। আমি এটা বিশ্বাস করি। আপনি তার স্টেক হোল্ডার আছে, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আরো যারা আছে তাদের সকলের পালস বুঝে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনার এই সিদ্ধান্তগুলো সমালোচিত হবে না। আপনি ক্ষমতা নেয়ার পরে আমাদের শিক্ষক কর্মচারীরা অনেক বেশি খুশি হয়েছিল এবং অনেক বেশি তারা আশাবাদী হয়েছিল যে আপনার মাধ্যমে হয়তো শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, সবাই এটা মনে করেছিল। কিন্তু আপনার একটি খসড়া সিদ্ধান্ত এবং আপনার একটি সিদ্ধান্ত ইতিমধ্যে শিক্ষকদেরকে হতাশ করেছে, অভিভাবকদেরকে হতাশ করেছে।
সাধারণ মানুষকে হতাশ করেছে। এবং আপনার আপনি যদি আপনার যে সোশ্যাল মিডিয়ায় যে স্ট্যাটাস গুলো আপনি দেন, নিজে দেন, ওখানে আপনি কমেন্ট গুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আপনার এই সিদ্ধান্তগুলো আপনার জনপ্রিয়তা কোন পর্যায়ে নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি এগুলো আপনাকে প্ররোচিত করা হয়েছে এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। এগুলো আপনি নিজে থেকে নেননি, আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন না আমরা মনে করি। আপনাকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, প্ররোচিত করা হয়েছে, যার ফলে আপনি সিদ্ধান্তগুলো নিয়েছেন। এবং এই সিদ্ধান্তগুলো নেওয়ার ফলে শিক্ষক কর্মচারীরা হতাশ হয়েছে, অভিভাবকরা হতাশ হয়েছে, জনগণ হতাশ হয়েছে। আগামী দিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি স্টেক হোল্ডারদের মতামতকে সামনে রেখে, তাদের চাহিদাকে সামনে রেখে এবং শিক্ষার কল্যাণ কিভাবে হয় এটাকে সামনে রেখে, জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত নিবেন, তাহলে এই সিদ্ধান্তগুলো সমালোচনার মুখে পড়বে না আমার বিশ্বাস। সুতরাং এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম যে শিক্ষাগত যোগ্যতায় মন্ত্রণালয় কোনো রকমের হাত দিবে না আমরা বিশ্বাস করি। বরং এটাকে আরো সুন্দর কিভাবে করা যায়, আরো যোগ্য মানুষকে কিভাবে এখানে ইনক্লুড করা যায়, যাদের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের শিক্ষা অনেক দূর এগিয়ে যাবে এবং গুণগত শিক্ষা নিশ্চিত হবে এবং বিশ্বমানের শিক্ষার দিকে আমরা এগিয়ে যাব। এটা নিশ্চিত করার জন্য যারা কমিটিতে আসবেন, গভর্নিং বডিতে, তাদের শিক্ষাগত যোগ্যতা আরো কিভাবে ডেভেলপ করা যায় এই ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করবেন, আমরা বিশ্বাস রাখি। নাম্বার 2 যে বিষয়টি আমি কথা বলবো আজকে, সেটি হচ্ছে আমাদের একটা কষ্টের বিষয়, যেটি ইতিমধ্যে আমাদের হাজার হাজার শিক্ষককে মানে আপনারা তাদেরকে হতাশ করেছে এবং ব্যথিত করেছে। আপনারা জানেন যে আমাদের প্রায় 83,000 শিক্ষক, ওনারা প্রায় 83,000 শিক্ষক, ওনারা অনেক স্বপ্ন নিয়ে ওনারা দীর্ঘদিন পর ওনারা এনটিআরসির মাধ্যমে যে নীতিমালার আলোকে, আমাদের যে এমপি নীতিমালার আলোকে এনটিআরসিতে সার্কুলার দিয়েছিল, ওই সার্কুলারের প্রেক্ষিতে ওনারা কিন্তু আবেদন করেছিলেন প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হওয়ার জন্য। এবং তারা কিন্তু অনেকে, আমি জানি, তারা বই কিনে আপনার পড়াশোনা শুরু করেছিলেন, অনেকে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে আমরা বিস্মিত হলাম যে এই হাজার হাজার শিক্ষকদের স্বপ্ন আজকে বঙ্গের পথে অলরেডি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মন্ত্রী মহোদয়কে বিভিন্নভাবে পাঠ্য করে, প্ররোচিত করে এবং তাকে বিভিন্নভাবে মিসগাইডেড করে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং আপত্তিজনক। আপনাকে আমরা যেটুকু বুঝেছি, আপনাকে বোঝানো হয়েছে যে বিগত 17 বছরে আমরা যেটা মানে শুনেছি, বাইদা ভাই জানি না এটা সঠিক কিনা, যে বিগত 17 বছরে সব আওয়ামী লীগের লোকজন নিয়োগ পেয়েছে। সুতরাং যদি 18 বছরের কম শর্ত দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের লোকজন এখানে আপনার প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান হবে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আমরা যেটুকু শুনেছি, আমরা সত্য মিথ্যা ভেরিফাই করতে পারিনি। এটা একেবারেই ডাহা একটা সিদ্ধান্ত। আমি মন্ত্রী মহোদয় এবং মন্ত্রণালয়কে বলবো যে আপনারা একটু ভেরিফাই করে দেখেন। আমি মন্ত্রী মহোদয়কে বলবো যে আপনার এলাকা, আপনার যে চাঁদপুরের যে আপনার নির্বাচনী এলাকা, আপনি ওখানে একটু কথা বলে দেখেন যে এই নিয়োগগুলো ম্যাক্সিমাম, হয়তো 2-4টা হয়তো আপনার বিক্ষিপ্ত আপনার দুর্ঘটনা, দলের আওয়ামী লীগের সবাই এখানে এসেছে। এটাকে 17 বছরে সবাই আওয়ামী লীগের নিয়োগ পেয়েছে, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। এবং এটাকে আপনাকে, সুতরাং আমি বলবো মাননীয় শিক্ষামন্ত্রীকে যে যেই তথ্যটির আলোকে বা যেই কারণে আপনি 18 বছরের অভিজ্ঞতা আপনি এটা আজকে জুড়ে দিয়েছেন, যার মাধ্যমে আমাদের শিক্ষক সমাজ হতাশ হয়েছে, এই সিদ্ধান্তটি আসলে মানে এই তথ্যটি একেবারেই অমূলক এবং এটা সঠিক না। আপনি আপনার নিজের নির্বাচনী এলাকায় যাচাই বাছাই করলে দেখবেন অসংখ্য জামাত বিএনপি লোকজন গত 17 বছরে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে। আমি নিজে জানি, নিজে চিনি, যেহেতু শিক্ষক আন্দোলন করি, অসংখ্য শিক্ষক নিয়োগ পেয়েছেন। সুতরাং এটা একটা ভুল তথ্যের উপর দাঁড়িয়ে যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, এই সিদ্ধান্ত কোনোভাবে এটা যৌক্তিক হতে পারে না এবং এটা সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। দেখেন, আমরা যারা 18 বছরের অভিজ্ঞতার আপনি শর্ত জুড়ে দিয়েছেন, 18 বছর আগের যে শিক্ষক, তারা তুলনামূলক আইসিটিতে তারা দুর্বল, তুলনামূলক আপনার বর্তমান যুগের সাথে তারা অ্যাডজাস্ট করতে সক্ষম, তুলনামূলক তারা কম সক্ষম। আমি বলছি না 18 বছর আগে যারা নিয়োগ হয়েছে তারা আপনার অযোগ্য, এটা আমি বলছি না। কিন্তু তুলনামূলক পরবর্তীতে যারা নিয়োগ হয়েছে তারা তুলনামূলকভাবে আইসিটি, আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বর্তমান যুগের সাথে তারা বেশি অ্যাডজাস্ট করতে পারে। সুতরাং যদি আপনি 18 বছরের শর্ত জুড়ে দেন তাহলে তরুণ নেতৃত্ব তৈরি হবে না এবং আইসিটি তে যারা আপনার পারদর্শী আছে, বিশেষজ্ঞ আছে বা যারা আইসিটি নিয়ে কাজ করে, এই জাতীয় লোকগুলো কিন্তু আপনার চেয়ারে আসতে পারবে না। ফলে আপনি যে ওয়ান টিচার এবং আরো বাংলা এই শিক্ষাকে বিশ্বমানের শিক্ষায় আপনি নিয়ে যেতে চান, এটা কিন্তু আপনার পক্ষে আসলে বাস্তবায়ন খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আপনি উন্মুক্ত করে দেন না। উন্মুক্ত করে দেওয়ার পরে যারা যদি 18 আগে যারা আছেন, ওনারা যদি কম্পিটিশন করে যদি ভালো করতে পারেন, ওনারা আসবেন, সমস্যা তো নেই। আমরা তো চাচ্ছি যোগ্য মানুষগুলো আসুক।
আপনি তো আপনার যে মিশন, আপনার যে ভিশন নিয়ে আপনি কাজ শুরু করেছেন, এগুলো তো আসলে যদি 18 বছরের শর্ত জুড়ে দেন এবং তরুণ নেতৃত্বের যদি আপনি তরুণদেরকে যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ না দেন, তাহলে আপনার মিশন এবং ভিশন এটা চরম ভাবে বাধাগ্রস্ত হবে, এটা চরম ভাবে বাধাগ্রস্ত হবে। আমরা এটা বাতিলের জন্য আপনার কাছে আমরা অনুরোধ করছি, আমাদের বিভক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে আমরা এটা বাতিলের জন্য অনুরোধ করছি। আশা করি আপনি আমাদের যে চাওয়া আছে, জন আকাঙ্ক্ষা আছে, এবং শিক্ষক, অভিভাবক এবং অন্যান্য সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের পালস আছে, এটাকে আপনি ওন করবেন, এটাকে অনুভব করবেন, ধারণ করবেন, এবং ধারণ করে আপনি যে 18 বছরের যে সিদ্ধান্তটি নিয়েছেন এটা আপনি বাতিল করবেন বলে আমরা বিশ্বাস করি। আমি আমার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে বলবো যে আপনারা এটা নিয়ে ব্যাপকভাবে আপনাদের প্রতিবাদ জানানো অব্যাহত রাখেন। এটা আমাদের ব্যক্তিগত স্বার্থে না, বরং এটা আগামী দিনের শিক্ষা ব্যবস্থার স্বার্থে, যাতে তরুণ নেতৃত্ব আসতে পারে, যোগ্য মানুষ আসতে পারে, আইসিটিতে যারা দক্ষতা আছে, যাদের ভালো দক্ষতা আছে, তারা যাতে আসতে পারে। জন্য আপনারা ব্যাপকভাবে এটা নিয়ে আপনারা লেখালেখি অব্যাহত রাখেন, প্রতিবাদ জানানো অব্যাহত রাখেন এটা নিয়ে। কারণ আমরা তো আসলে সরকার মাত্র এখন ক্ষমতায় আসছে, এই মুহূর্তে আন্দোলন করাটা এটা আসলে কোনোভাবেই আসলে বিবেক কোনোভাবে সাই দেয় না। কারণ মাত্র সরকার ক্ষমতায় বসছে, ওনাদেরকে একটু স্পেস দেওয়া দরকার। অনেকে বলেন যে স্যার আন্দোলন কর্মসূচি দেন, দেখেন মাত্র 1 মাসও হয় নাই সরকার এই মুহূর্তে আন্দোলন, এটা আসলে কোনোভাবে কেউ এটা ভালোভাবে নিবে না যে সরকার এখনো বসতে পারে নাই, সঠিকভাবে সবকিছু বুঝতে পারে নাই, তারা যিনি সবগুলো জানার চেষ্টা করছে, এই মুহূর্তে এটা ঠিক হবে না। আমরা সোশ্যাল মিডিয়া একটা বড় রকমের আন্দোলনের মাধ্যম, আমরা সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা 83,000 আবেদন করেছেন, আপনারাই যদি মনে করেন লেখালেখি করেন, বাইরের দল কেউ লেখলো না, আমি তো মনে করি বিবেকবান শিক্ষক যারা আছেন, কর্মচারী যারা আছেন, অভিভাবক যারা আছেন, সবাই এটার পক্ষে লিখবেন। তো সবাই যদি আমরা লেখালেখি করি, সোশ্যাল মিডিয়ায় যদি একটা ভালো চাপ তৈরি হয়, তাহলে মন্ত্রণালয়ে আপনার যে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কিছুটাও যে পিছু হটেছে বা পিছু, তারা আমাদের এই বিষয়গুলোকে তারা অনুধাবন করেছে এবং সিদ্ধান্তটা কিছুটা তারা পিছু হটেছে, আমার মনে হয় এটার ব্যাপারেও পিছু হটবে যদি আপনারা সবাই এটাকে অব্যাহতভাবে এই ব্যাপারে প্রতিবাদ যদি আপনারা জারি রাখতে পারেন, চালু রাখতে পারেন, এটা আপনারা করবেন, এটা আপনাদের কাছে আমার আহ্বান থাকলো। আরেকটি বিষয় নিয়ে কথা বলি, উচ্চপাতার যে বিষয়টি, উচ্চপাতার বিষয়টি প্রথমত আমি মাদ্রাসার উচ্চপাতার ব্যাপারে একটু কথা বলতে চাই। মাদ্রাসার উচ্চপাতা 12 তারিখ ছাড় করা হয়েছে, 13 তারিখ 14 তারিখ বন্ধ, 15 তারিখ এবং ওখানে লেখা হয়েছে যে 15 তারিখের পরে উঠানো যাবে। 15 তারিখের পরে মিনস 16 তারিখ। অনেক ক্ষেত্রে দেখা যাবে 16 তারিখ কোনো ব্যাংকে আপনার তাদের যে সেন্ট্রালি যে নির্দেশনা আসবে না, অথবা কোথাও গভর্নিং বডির কারণে দেখা যাবে আপনার করা যাবে না, কি বলে আপনার টাকা উঠাতে পারবে না। তার অর্থ আমাদের মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ম্যাক্সিমাম আপনার টাকাটা উঠাতে পারবে না। আপনারা যে উচ্চপাতাটা দিবেন, যেহেতু দিবেন, এটা যদি 5 দিন আগে দিতেন, 5-7 দিন আগে যদি চেকটা যদি ছাড় করতেন, তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত রাষ্ট্রের। আমি প্রিন্সিপাল, আমি মোটামুটি যে স্যালারি পাই, মোটামুটি আমি চলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কিন্তু যারা আমার অধীনস্থ যারা আছেন, অনেকেই নিচের যারা চাকরি করে, নিচের কর্মচারী, তারপর আপনার এন্ট্রি লেভেলের শিক্ষক, তারা বেতন একেবারেই কম তাদের এই উৎসব ভাতাটা যদি তারা পাইতো, অন্তত কিছুটা হইলেও তারা ঈদটা ভালোভাবে তারা উদযাপন করতে পারতো। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা হয়তো টাকা অনেক উঠাতে পারবো না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর সাথে যারা দায়ী, অধিদপ্তরও হোক অথবা মন্ত্রণালয় হোক, তাদের ব্যাপারে মন্ত্রণালয় তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে আমরা বিশ্বাস করি। কেন আমার মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা যথাসময় উৎসব ভাতা উঠাতে পারলো না, এটা ব্যবস্থা মন্ত্রণালয় নিবেন। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অনুরোধ করব, এটার সাথে যাদের কারণে মাদ্রাসা শিক্ষকরা সময় মতো উৎসব ভাতাটি পাই না এবং উঠাতে পারবে না, এই ব্যাপারে আপনি ব্যবস্থা নিবেন, আপনি জবাবদিহিতা নিশ্চিত করবেন, এটা আমরা বিশ্বাস রাখতে চাই। আর নাম্বার 2, আরেকটা বিষয়, আপনার উচ্চপাতার বিষয়ে একটা বিষয় কথা বলতে চাই, সেটি হচ্ছে যে উচ্চপাতা আমাদেরকে হঠাৎ করে আমরা দেখলাম যে উচ্চপাতা 10% বাড়ছে, এবং এটা দেখলাম আপনার অধিদপ্তর গুলো থেকে, সরকারের পক্ষ থেকে আপনার তালিকা নেওয়া হলো, হিসাব যে আপনার 10% বাড়লে কত টাকা হবে, এবং শিক্ষামন্ত্রী মহোদয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি অলরেডি অর্থমন্ত্রীকে চিঠি রেখেছেন। তো আমরা নিউজ পোর্টালে দেখেছিলাম যে এই উৎসব এই থেকে উৎসব ভাতাটা দেওয়া হবে বর্ধিত হারে, 10% বর্ধিত হারে, অর্থাৎ 50-এর সাথে 10 যোগ করে 60% হারে। কিন্তু আমরা শেষ পর্যন্ত কি দেখলাম যে না, এটা আর হলো না। আমার তো মনে হচ্ছে এখন যে এটা কি আমাদের এই যে 2টা সিদ্ধান্ত নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়া গভর্নিং বডির, এবং এই যে অভিজ্ঞতাটা 18 বছর করা, এটাকে এইটাকে হালাল করার জন্য, জায়েজ করার জন্য উচ্চপাতার বিষয়টা কি সামনে আনা হলো কিনা, আমার এখন সন্দেহ লাগছে।
এরপর আমরা মানে বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, হয়তো খুব অল্প সময়ের মধ্যে 10% উচ্চ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন হবে এবং বকেয়া সহ আমাদের এই থেকেই 60% উচ্চ ভাতা প্রদান করা হবে। এটা আমরা আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই, এবং শিক্ষামন্ত্রী মহোদয় এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আমরা বিশ্বাস রাখি। আরেকটি বিষয়, মোটামুটি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আর কথা বলবো না, অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে রমজান মাস আসছে। আমরা তো রমজান মাসে সদকাতুল ফিতর আমরা আদায় করি, যাদের উপর জাকাত আপনার ফরজ, আমরা জাকাত আদায় করে থাকি। আমি জাকাত, সদকাতুল ফিতর ওগুলোর দিকে যাব না, একটা বিষয়ে কথা বলবো। আমরা অনেকে সলভেন্ট আছি আলহামদুলিল্লাহ, অনেকের উপরে জাকাত আমাদের ফরজ, আমরা সলভেন্ট অনেকে আছি, বা অনেকে ব্যক্তিগতভাবে দান খয়রাত আমরা করি, আমরা অর্থ কষ্ট থাকি, এরপরও আমরা টুকটাক দান খয়রাত করি। আমি একটা আবেদন শুধু আপনাদের কাছে রাখবো, সেটি হচ্ছে যে আমরা যাতে আমাদের আশেপাশের যে দরিদ্র মানুষগুলোকে যাতে রমজানে ভুলে না যায়, ঈদের সময় যাতে ভুলে না যায়। আমি তো আনন্দ উৎসব করবো আমার সাধ্য মতো, অন্তত আমার বাচ্চার জন্য যদি আমার টার্গেট থাকে যে আমি তাকে 2-3টা জামা কিনে দিব, 3টা না দিয়ে তাকে 2টা জামা কিনে দেই, আর একটা জামা অন্তত আমার পাশের দরিদ্র কোনো অসহায় একটা বাচ্চাকে আমি কিনে দিই। আমরা যদি এইভাবে সবাই যদি একটু, অনেকে আছে ঈদের দিন আপনার মনে করেন হয়তো ঈদের জন্য সেমাই কিনতে পারবে না, চিনি কিনতে পারবে না, একটা মুরগি কিনে খেতে পারবে না। আমরা আমরা নিজেরা তো যতটুকু পারি, আমরা আল্লাহ আমাদেরকে যেটুকু যাকে তৌফিক দিয়েছেন, আমরা তো নিজেরা ঈদ উদযাপন করব। আমার আশেপাশে প্রত্যেকেই যার যার নিজের এলাকার, আমি নিজের এলাকার কথা বলছি, সারা দুনিয়ার পর আপনার দেখার দরকার নাই, আমার দেখার দরকার নাই, এবং এই তৌফিক আমাদের নাই। আমার আশেপাশের, আমার বাড়িতে আমি যেখানে ঈদ করবো, আশেপাশে যারা এরকম আছে, একেবারে নিঃস্ব মানুষ আছে, যাদের আই ইনকামের ব্যবস্থা নাই, খুবই দরিদ্র মানুষ, আমরা যদি তাদের পাশে একটু অল্প করে দাঁড়াই, আমি হয়তো 20,000 টাকা, আমি হয়তো অনেকে আমরা পারবো না হয়তো দান করতে, আমি তো 500 টাকা দিতে পারি। একটা দরিদ্র মানুষকে যদি আমি 500 টাকা দিয়ে একটা মুরগি কেনার ব্যবস্থা করে দিই, অথবা মনে করেন তাকে 1 কেজি চিনি, 2টা সেমাইয়ের প্যাকেট যদি আমি একটু কিনে দিতে পারি, আমার এই 500 টাকার ওসিলা যদি একটা মানুষ একটা আনন্দের সাথে করতে পারে, আল্লাহ তাআলা নিশ্চয়ই এটার প্রতিদান দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আমি সবার কাছে অনুরোধ করবো, আমরা সবাই যার যার সাধ্য মতো আমাদের এলাকার আশেপাশে যারা দরিদ্র আছে, নিঃস্ব আছেন, যারা ঈদের আসলে কোনো আনন্দই তাদেরকে ছুঁইতে পারে না, অল্প হইলেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে আমরা তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা জানেন যে আমার আব্বা আম্মার নামে আমি একটা ফাউন্ডেশন করেছি, নীলুফা হরমুজ ফাউন্ডেশন। নীলুফা হরমুজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার আব্বা ইন্তেকাল করেছেন, প্রয়াত, আমার মা আছেন জীবিত। তো আমি প্রতি বছরই চেষ্টা করছি আমাদের পারিবারিক অর্থায়নে, একেবারে পারিবারিক অর্থায়নে আমাদের এলাকার যারা দুস্থ মানুষ আছেন এবং যারা নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের কাছে কিছু উপহার আমি পৌঁছানোর চেষ্টা করি। এই বছর ইনশাল্লাহ টার্গেট আছে, কমপক্ষে 50টা পরিবার টার্গেট নিয়েছি, কমপক্ষে 50টা পরিবারকে ঈদ সামগ্রী ইনশাল্লাহ দেবো। বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকবে, আপনার সেমাই, চিনি, তেল, এই জাতীয় মানে প্রোডাক্ট যেগুলো মানে দেয়া যায়, পোলাও চাউল 1 কেজি দিয়ে আমরা সাধারণত। তো একটা 50টা পরিবারকে দেওয়ার টার্গেট আছে। এই ব্যাপারে পরে হয়তো আমি কথা বলবো, ইনশাল্লাহ দেবো। আপনাদের দোয়া করবেন, আম্মার জন্য দোয়া চাই। আম্মা বয়স্ক মানুষ, এখন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, এখন আম্মার জন্য দোয়া চাই। মাঝে মধ্যে সুস্থ হয়ে পড়েন, বাবা প্রয়াত হয়েছেন, বাবার মাগফিরাতের জন্য মূলত এই কাজগুলো আমি করি। আল্লাহ তাআলা যাতে এই কাজগুলোর ওসিলায় আমার আব্বাকে ক্ষমা করে দেন। আর সবাইকেই বলবো যে আমরা একটু ভালো কাজে সবাই শরীক হই, আর সদকাতুল ফিতরটা চেষ্টা করবেন সবাই ঈদ উল ফিতরে যাওয়ার আগেই সবাই আদায় করে দিবেন, এটা সবচেয়ে ভালো। জাকাতের ব্যাপারে লম্বা আলোচনা এগুলো উলামায়ে কেরাম করেন, এখানে হয়তো আপনাদের এগুলো ভালো লাগবে না, আবার এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। এইটুকু বলবো যে অন্তত আমরা একটু মানবিক হই। বদলির ব্যাপারে সবাই লিখতেছেন, বদলির ব্যাপারে আমি তো বারবার বলছি, এখন আমরা আমাদের জায়গা থেকে ঈদের পরে দেখি মিনিস্ট্রিতে মন্ত্রী মহোদয় নতুন আসছেন, মানে বিভিন্ন দফতর ঘুরছেন এখন। আসলে ওনার সাথে ওইভাবে কথা বলার সুযোগ আমাদের হয় নাই, দেখি আমরা ওনার সাথে বসতে পারি কিনা। যদি সুযোগ পাই ওনার সাথে বসে আপনাদের যে বিষয়গুলো আছে বদলি এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা চেষ্টা করবো ওনাকে অবহিত করার জন্য, আমাদের জায়গা থেকে আমাদের বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করবো। যদি বসার সুযোগ না পাই অন্তত লিখিত ভাবে আমরা আমাদের বিষয়গুলো আমরা জানাবো ইনশাল্লাহ। বদলিটা হওয়া দরকার, চালু হোক, আমরা চাই বদলিটা যেভাবেই আছে এভাবে অন্তত চালু হোক। এরপরে যারা ইনক্লুড হয়নি পর্যায়ক্রমে তাদেরকে ইনক্লুড করা হোক, আমি এটা সরকারের কাছে আহ্বান জানাতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এবং আপনাদের জন্য যাতে নিঃস্বার্থভাবে অতীতে যেমন কাজ করেছি 17 সাল থেকে এবং আগামী দিনও যাতে আমৃত্যু আপনাদের জন্য কাজ করতে পারি, সকলের কাছে দোয়া চাই। সকলের ঈদ সুন্দর হোক, শুভ হোক, সেই প্রত্যাশায় আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।